এই মাসের তৃতীয় সপ্তাহে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, স্মার্ট বাংলাদেশের রূপরেখা সহ থাকছে নতুন চমক। মাগুরায় বইছে নির্বাচনী হাওয়া, উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে চান ভোটাররা। গাজা একদিনে বিমান হামলায় নিহত ৬০০ ফিলিস্তিনি, ফিকে হচ্ছে যুদ্ধবিরতির সম্ভাবনা, বলছে কাতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্পষ্ট রূপরেখা নিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব নিকাশ যেমন থাকবে, তেমনি থাকবে নতুন চমক। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। দিন বদলের সনদ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিপাদ্যে ১০টি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয়বার, এবং ২০১৮-তে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে দলটি। আগামী ৫ বছরে জিডিপির ১০% উন্নীত হবে। সেই অঙ্গীকার পূরণে কতখানি অগ্রগতি হয়েছে তার হিসেব নিকেশ আর দ্বিতীয়াংশে আগামী ৫ বছরের প্রতিশ্রুতি নিয়ে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। ডিজিটাল হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সরকার প্রতিষ্ঠা। এই চারটি এবারের ইশতেহারে মৌলিক ভিত্তি। ইশতেহার রেডি। স্মার্ট বাংলাদেশ বলতে তো স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট গভর্নমেন্ট এন্ড স্মার্ট গভর্নেন্স, এবং একই সাথে স্মার্ট সোসাইটি, স্মার্ট পারসন, সব কিছু মিলিয়ে তো স্মার্ট বাংলাদেশ। সেটি তো থাকবেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কিছু ইনশাআল্লাহ সেখানে থাকবে। কিছু সংযোজন, বিয়োজন এবং তথ্য হালনাগাদের পর ইশতেহারে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি তৈরি, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোক্তা তৈরির বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবার। পাশাপাশি দুর্নীতি হ্রাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিখাতে ফলন বৃদ্ধি ও বিনিয়োগ আকৃষ্ট করার রূপরেখাও থাকছে ইশতেহারে। সরকারি চাকুরির পাশাপাশি এই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এনে বেসরকারি খাতেও আমরা কর্মসংস্থানের বিষয়টি আমরা রেখেছি। প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দূর হবে, মানুষের হয়রানি কমবে। এর বাইরে আমরা আমাদের সুশাসন, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। আওয়ামী লীগ বলছে সাংস্কৃতিক মুক্তির দর্শনে ২০৪১ সালের বাংলাদেশ হবে প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত। ইশতেহারে তারা জানাতে চায় ২০৪১ উন্নত, উদ্ভাবনী, প্রগতিশীল স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, লক্ষ্য এবার কর্মসংস্থান। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আলোক হেলথ কেয়ার হাসপাতাল ভোটের খবর। খেলার মাঠ থেকে ভোটের মাঠে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরায় সাইফুজ্জামান শিখরের পরিবর্তে এবার সাকিবকে নৌকার প্রার্থী করেছে আওয়ামী লীগ। অন্য আসনে বীরেন শিকদারে আস্থা রেখেছে দলটি। জেলা আওয়ামী লীগ দুটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। লড়াই আছে জাতীয় পার্টি। ভোটারদের চাওয়া উন্নয়নের ধারাবাহিকতা। প্রতিনিধি মাসুম বিল্লার রিপোর্ট জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেড় দশকে দেশের অন্যান্য জেলার মতো মাগুরাও বদলে গেছে। মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার সদর হাসপাতালটি স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে। ঢাকা মাগুরা মহাসড়কের শহরের ভিতরকার প্রায় ৩ কিলোমিটার অংশ এখন 4 লেন, তাই কমেছে যানজট। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, শেখ রাসেল শিশু পার্ক, ডায়াবেটিক হাসপাতাল, ৫টি মডেল মসজিদ, পানি শোধনাগার, ডাম্পিং স্টেশনে নাগরিক সুবিধা বেড়েছে।
মোহাম্মদপুরে মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু ছাড়াও আঞ্চলিক ও গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। এবারের নির্বাচনে ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের কাছে পেতে চান ভোটাররা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি আমাদের কল্যাণ করবেন, মাগুরার উন্নয়ন করবেন এবং আমাদের দুঃখ দুর্দশা দেখবেন। যে দেশ এবং আমাদের সুন্দরভাবে থাকতে সাহায্য করবে তাকেই ভোট দিই। আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা। মাগুরায় বিশ্ববিদ্যালয় চান তারা। আমার ভোট আমি নিজেই দিতে চাই। অনেকদিন আগে থেকে মাগুরার একমাত্র টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে আছে, এই মিলটা যাতে পুনরায় চালু করে। মাগুরায় পিছিয়ে পড়া নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ চাই। এবার মাগুরা 1 আসনে ভোটের মাঠে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর মনোনয়ন না পেলেও সাকিবের পাশেই আছেন। এ আসনে সাকিবকে লড়তে হবে জাতীয় পার্টির সিরাজুল সাইফের সাথে। এছাড়া বিএনএফ, তৃণমূল বিএনপি ও জাকের পার্টির প্রার্থীও আছে এ আসনে। মাগুরা 2-এ নৌকার প্রার্থী বীরেন শিকদার, তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী। এখানেও লড়ছে বিএনএফ ও তৃণমূল বিএনপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন এবারও 2-এ 2 করতে চান তারা। আমরা সকলে মিলে একত্রে হয়ে আমরা কাজ করে আগামী দিনে বিজয় সুনিশ্চিত করব জনগণের ভোটের মাধ্যম দিয়ে। জাতীয় পার্টির জেলা নেতৃত্ব বলছে অন্তত একটিতে জয় চান তারা। এই নির্বাচনটায় যদি সবাই অংশগ্রহণ করত তাহলে পরে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আরও ভালো হতো আমার মনে হয়। আমাদের মাগুরার একের যে ক্যান্ডিডেট আছেন সিরাজুল সাইফ, এই নির্বাচন সুষ্ঠু হলে সে ভালো ফল পাবে। সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে মাগুরাকে ইনশাল্লাহ আমি বেকারত্ব মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারবো। মাগুরা 1 আসনে এবার ভোটার সংখ্যা 3,98,571 এবং মাগুরা 2-এ 3,85,201 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি গাজীপুর 2 আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। ভোট দিতে যাবেন কিনা, ভোট নিয়ে আপনার ভাবনাটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই যাব। ভোট কেন দিব না? আমার দায়িত্ব আমি করব। বর্তমান সরকার আমাদের নারীদের নিয়ে অনেক অনেক উন্নয়ন করছে উনি। তারপর হচ্ছে যে ঘরে ঘরে কুটির শিল্প থেকে শুরু করে লেখাপড়ার মানে সকল দিক উনি ফুটিয়ে তুলছে। না, আমি চাই যে কোনো অবস্থাতেই ভোট হোক, আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি। চোরাগুপ্তা হামলা করে দিচ্ছে সাধারণ জনগণ ভুক্তভোগী। এটা আমি মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক তারা চিন্তা করে তাদের ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এত সুন্দর ভাবে দেশটা আগায় নিছে, মানে দেশের চিত্র পরিবর্তন করে ফেলছে। আমার আত্মীয় স্বজন সব দূরে দূরে, এখন আমি অল্প সময়ে যাইয়া যেভাবে যাতায়াত করতে পারতেছি এটা মানে চিন্তার বাইরে। এখন অনেক উন্নয়ন হয়েছে দেশের। আগে যেমন আমরা মেয়েরা মানে ঘর থেকে বের হইতে পারতাম না, রাস্তাঘাটে ইফটিজিং এর একটা প্রবণতা ছিল, কিন্তু ওইটা এখন যে নাই তা না, এখন আছে, কিন্তু আগের থেকে অনেকাংশ কমে গেছে। এখন মেয়েরা নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারে, কোনো কাজে যেতে পারে। সরকারি সংস্থা করছে যেখানে নাকি আমাদের মতো স্টুডেন্ট, তারপরে গৃহিণী, ওরা কাজ করতে পারতেছে, কাজ শিখতে পারতেছে। আমার মনে হচ্ছে যে এই সরকারের যে নারীদের জন্য যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার আমরা ততটুকু পেয়েছি। যদিও দ্রব্যমূল্যের দাম অনেক বাড়ছে, তবুও বাজারে গেলে থাকে না, সবাই নিয়ে যায়। মানে তার মানে কি মানুষের ক্রয় ক্ষমতা অনেক বাড়ছে, তার ইনকাম বাড়ছে। ফলে এই 15-20 বছর আগের জীবনযাপন এখনকার জীবনযাপন ফার ডিফারেন্স, অনেক উন্নত জীবনযাপন ভোগ করতেছি আমরা আসলে সাধারণ জনগণ।
আমরা চাচ্ছি যে ভোট কেন্দ্রের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে যেতে পারি, আমাদের জন্য কোথাও কোনো বাধা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। গাজীপুরে অবশ্যই উন্নয়ন হয়েছে, এটা মানতেই হবে, কিন্তু কিছু জিনিস এখনো একটু আনডেভেলপড রয়ে গেছে, যেটা আমার মনে হয় চুরি ছিনতাই এই জিনিসগুলি গাজীপুরে একটু বেড়ে গেছে। যে এখন এই জিনিসগুলি যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে মনে হয় না আমার আর খুব বেশি সমস্যা, মানে আমাদের তরুণ প্রজন্মের খুব একটা সমস্যা হবে না। হঠাৎ করে কনকনে শীত উত্তরের জেলাগুলোয়, চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। শীত আর কুয়াশা বিপাকে পড়েছে এই অঞ্চলের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশা ঢাকা পড়েছে রংপুর, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টায় রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস, তবে এ মাসের মাঝামাঝি 10 ডিগ্রি নিচে নেমে আসতে পারে। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে দমকা হাওয়া, ঘন কুয়াশা, প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। গাজা প্রসঙ্গ। একদিনে গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে 300 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে 550 মানুষ। মধ্য গাজা আল মাগাজি শরণার্থী শিবির, দক্ষিণের খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় এই হামলা চালানো হয়। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি বিরামহীন হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও ফিকে করে দিচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। গাজা বর্তমান পরিস্থিতিকে বিপর্যয়কর অভিহিত করে দ্রুত হামলা বন্ধ এবং নিঃশর্তে ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপরদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকা লেবাননে বড় সংঘাতের আশঙ্কা করছে জাতিসংঘ। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। বালু খেকোদের দৌড়াতে সোমেশ্বরী নদীর গতিপথে সংকোচন, অস্তিত্ব হারানোর আশঙ্কা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বালু খেকোদের দৌড়াতে অস্তিত্ব হারাচ্ছে সোমেশ্বরী নদী। অবৈধভাবে বালু তুলে রাখা হচ্ছে তীরে। এতে নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। পরিবেশবাদীরা বলছেন তীর রক্ষার খনন করা হলে প্রাণ ফিরে পাবে সোমেশ্বরী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে বয়ে এসেছে সোমেশ্বরী নদীটি। সমতলে বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর থেকে জারিয়া বানজাইল বাজারের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে মিশেছে কংস নদে। চঞ্চলা সোমেশ্বরী এখন আর নদী নেই, হয়ে গেছে ক্ষীণ এক জলধারা। শত শত অবৈধ ড্রেজার দিয়ে প্রতিদিন বালু তোলায় নদীটি এখন সংকুচিত ও ক্ষতবিক্ষত। ভাঙছে দুই কূল, নষ্ট হচ্ছে পরিবেশ। 20 বছর আগে একবার আসছিলাম, সে সময় যে অবস্থা দেখছি, যে শান্ত শীতল পরিবেশ দেখছি, সেই শান্ত শীতল পরিবেশে আর এখন কিছুই নাই। এখন এটা মনে হচ্ছে আমার কাছে একটা যান্ত্রিক একটা নগরী। সোমেশ্বরীর বুক চিরে যে যন্ত্রণা বেরিয়ে আসছে আমাকে খুব ব্যথিত করেছে। নিয়ম নীতি তোয়াক্কা না করে ইজারাদাররা যেখানে ইজারা নেয় সেখান থেকে না তুলে অন্য জায়গা থেকে সে বালু তুলে নিয়েছে তাদের সুবিধা মতো। একসময় দেশ বিদেশের পর্যটকরা আসতো নদীর সৌন্দর্য উপভোগে, আর এখন সোমেশ্বরীর মূল ধারা তার উৎসস্থলে প্রায় বিলুপ্ত। বর্ষা ছাড়া অন্য কোনো মৌসুমে পানি প্রবাহ থাকে না। পাওয়া যায় না এই নদীর বিখ্যাত মহাশোল ও সোনালী রঙের মাছ। ডাবায় আলাইছে নিচু হয়ে জায়গা, আর আগে আসছিল আপনার নদীর স্রোত আসছিল, এখন স্রোত নাই। এর নদীর পানি এত স্বচ্ছ ছিল যে সেখানে অনেক ধরনের মাছ এবং আমাদের দেখছি অনেক পাক পাখালি এই নদীতে বিচরণ করত। পরিবেশ অধিদপ্তর বলছে সোমেশ্বরী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। পরিবেশ সম্মতভাবে বালুটা উত্তোলন করা হয়, আমরা লক্ষ্য করতেছি এবং আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। প্রতিরক্ষামূলক কাজের প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দিয়েছি। আমরা আশাবাদী যে প্রকল্পটা পাশ হয়ে গেলে এগুলোর যে ভালনারেবল অংশগুলো রয়েছে সেগুলো নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়া সোমেশ্বরী রক্ষায় একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। রত্না জামান, 21 টেলিভিশন। ভারতের তরুণী রিয়া বালা কয়েকদিন আগেও স্বামীর খোঁজে এসেছিলেন বাংলাদেশে পঞ্চগড়ে, তবে স্বামীকে না পেয়ে প্রশাসনের আশ্বাসে ফিরে যান নিজ দেশে। 4 দিন পর আবারও আসেন রিয়া, তবে এবার বিফল হননি, উঠেছেন স্বামীর ঘরে। পঞ্চগড় প্রতিনিধি রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রিয়াবালার সঙ্গে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শিবচণ্ডী গ্রামের অখিল চন্দ্রের ছেলে বিটু রায়ের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে বিটু ভারতে গিয়ে বিয়ে করেন রিয়াকে। সেখানে 1 মাস থেকে দেশে চলে আসেন বিটু। তারপর থেকে রিয়ার সাথে যোগাযোগ রাখেননি। এরপর স্বামীর খোঁজে 29 নভেম্বর রিয়া ছুটে আসেন পঞ্চগড়ে। তবে 2 ডিসেম্বর ফিরে যান খালি হাতে। 4 দিন পর 7 ডিসেম্বর আবারও আসেন রিয়া। ছেলের পক্ষ থেকে ছেলের পিতা এসেছিল এবং তার ভাই এসেছিল, অন্যান্য অভিভাবক সহ এসে মেয়েকে তারা বরণ করে নেবে এবং এই একটা অঙ্গীকার দিয়ে তারা মেয়েকে নিয়ে চলে গেছে। এবার স্বামীর বাড়ির লোকজন বাংলা বান্ধা ইমিগ্রেশনে রিয়াকে বরণ করে নেন। ওই দিনই পঞ্চগড় জেলা আদালতে আবারও তাদের বিয়ে দেয়া হয়। টিওনো স্যার, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, আমার মেম্বার সব আমাদেরকে বৌমা আমার হাতে তুলে দিছে, আমরা বাড়িতে নিয়ে আসছি। ওরাই আজ থেকে শুরু করুক সংসার, ঠিক আছে, সুখে শান্তিতে খাও, আমরা এটাই আশীর্বাদ চাচ্ছি। রিয়াবালাকে দেখতে বিটুর বাড়িতে আসছেন আশপাশের মানুষ। ভারত থেকে এখানে মেয়ে আসছে একটা, আমরা সবাই মিলে দেখতে এসেছি। এরকম বিয়ে আমি কোনোদিন দেখিনি। আল্লাহ সুখে শান্তি খাও। স্বামীকে পেয়ে খুশি রিয়াবালা। সুখের সংসার গড়তে সবার আশীর্বাদ চান নবদম্পতি। যেটার জন্য এসেছিলাম সেটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে। স্বামীর বাসায় আসা, আমরা দুজনকে ভালোবাসছিলাম। সে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসছে, আজকে তাকে আমি বিয়ে করছি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিজয়ের মাস ডিসেম্বর। একাত্তরের সর্বাত্মক মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বাংলার দামাল সন্তানদের গৌরবময় ভূমিকা রাখান পৃথিবী বিখ্যাত। যাদের ত্যাগে আজকের স্বাধীনতা, তাদের কথা স্মরণে রেখে আগামী নির্বাচনে তরুণদের সিদ্ধান্ত নিতে হবে বলে মত বিশিষ্টজনদের। রিপোর্ট আদিত্য মামুনের। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন কিংবা মুক্তি সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলার তরুণরা। মহান মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলো রক্তাক্ত ক্ষত আজও বাঙালির বুকে। পাকিস্তানি সামরিক জান্তার 25 মার্চের অপারেশন সার্চ লাইট এবং পরের 9 মাসের গণহত্যা যজ্ঞে রক্ত দিয়েছেন স্বাধীনতাকামী যুবা তরুণরা। শহীদ 30 লাখ কঙ্কালের উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। এখনকার তরুণরা কি জানেন পূর্বসূরীদের রক্তদানের কথা, নাকি বিজয়ের মাস এলেই কেবল ফোটে তোতা পাখির বলি? বর্তমান প্রজন্মের কতটা দায় মুক্তিযুদ্ধের দর্শন, আদর্শভিত্তিক দেশ গড়ার? ডিসেম্বর মানে হচ্ছে একটি স্বপ্ন স্বাদ পূরণ হবার প্রান্তিক পর্যায়ে। তারই 52 বছর পরে আজকে যখন আমরা দাঁড়িয়েছি, তখন কিন্তু খুবই আশঙ্কা এবং উদ্বেগ কাজ করে। ধরুন না, সামনে নির্বাচন, 1.25 কোটি নতুন ভোটার, এই নতুন প্রজন্মের নতুন ভোটার, তারা কি আমার মুক্তিযুদ্ধের চেতনার কথা জানে? তারা কি জানে 30 লক্ষ কীভাবে শহীদ হয়েছে, 4 লক্ষ নারী কীভাবে সম্ভ্রম হারিয়েছে, তাদের আত্মত্যাগের কথা? যদি না জানে, যদি না জেনে থাকে, তার দায় কিন্তু আমাদের। স্বাধীনতার অর্ধশতক পরেও যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির আস্ফালন, শহীদ সংখ্যা নিয়ে মিথ্যাচার আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তখন কি বা হতে পারে তরুণদের মূলনীতি? আমার মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র, আমার মুক্তিযুদ্ধের চেতনা মানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমি 4টি মূল নীতিকে আবার 52 বছর পরে এবছর থেকে নতুন করে নবায়ন করতে চাই, নতুন প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দিতে। শুধু দেশ বিনির্মাণই নয়, বরং দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পত্তনে যেসব বন্ধু প্রতিম রাষ্ট্র পাশে দাঁড়িয়েছিল, তাদেরও কৃতজ্ঞ চিত্তে স্মরণের তাগিদ এই মুক্তচিন্তকের। ভারতবর্ষ কিভাবে আমাদেরকে সাহায্য করেছে, সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে কিভাবে সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের সুমহান ঐতিহ্য ধারণে পরম্পরা সূত্রে প্রাপ্ত বীরত্বের উত্তরাধিকার যেন নব নব কল্লোলে ছড়িয়ে যায় সকল তরুণের মাঝে, এমনই প্রত্যাশা সবার। যেটি মুজিবনগর সরকার নামে পরিচিত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
এই মাসের তৃতীয় সপ্তাহে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, স্মার্ট বাংলাদেশের রূপরেখা সহ থাকছে নতুন চমক। মাগুরায় বইছে নির্বাচনী হাওয়া, উন্নয়নের ধারাবাহিকতায় থাকতে চান ভোটাররা। গাজা একদিনে বিমান হামলায় নিহত 600 ফিলিস্তিনি, ফিকে হচ্ছে যুদ্ধবিরতির সম্ভাবনা, বলছে কাতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।